আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্তচুরি চৈত্র মাস উপন্যাসের পর্ব ৪১। লিখেছেন মম সাহা, পাঠিকা জাহরা সুলতানা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই, কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে, মিছে অজুহাত দেখিয়ে। বলেছিল আমি নাকি আর থাকতে চাচ্ছি না সেখানে। তারপর থেকে সেই ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তর করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকা খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগত। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানা শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটের ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সেই মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবেসেছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কুলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করে ওহি পা বাড়ালো নিজের গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, একটা কথা আছে জানেন, আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না। কথাটার মাঝে কী যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা। পিছুটান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সেই পিছুটান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা তুলল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতে তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা নয়। যে মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে যাবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশে একটা আধার গলিতে ঢুকলো। চিত্রারও কী যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডি রাস্তা পার হয়ে অনেকটা দূরেই চলে এসেছে সে। তা আর বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে এমন মানুষকে এমন একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরা উপশিরায়। তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কী সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাতেই ছুট লাগালো। পেছন থেকে মদ খেয়ে নেশে বিভোর হওয়া লোকটা বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা চোখ মুখ বন্ধ রেখে যেন ছুটে চলল। কতটা দৌড়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সমর্থ দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কী ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু পানি দেন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলেন বাহার ভাই। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলেন, চিত্রার দিকে বাড়িয়ে দিলেন। চিত্রা ডান বাম না দেখে ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভাই ভ্রু কুঁচকালেন, অবাক কণ্ঠে বললেন, কোথায় গিয়েছিলে, হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? মুসা গালিবের একটা কথা ছিল, ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনও হাঁটাই ধরিনি। চিত্রার আধো রহস্য মাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করলো না বাহার ভাইয়ের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিকশা নিলেন বাহার ভাই। দুজনেই রিকশায় উঠে বসলেন। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে যাচ্ছে আদুরে ভাবে। বাহার ভাই চুপ রইলেন, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। রাত এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরের ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতা কেটে যায়।
দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজের রিকশা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার ভাই কিঞ্চিত হাসলেন। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের মাঝে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বললেন, বেশ চালাক হচ্ছ যে। বাহার ভাইয়ের বাক্যের মানে চিত্রা ঠিকই বোধগম্য হলো। মুচকি হেসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো, চালাক হতে ক্ষতি কী? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নেব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতে বাহার ভাইয়ের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার ভাইয়ের কাছে খালি পড়ে থাকা বোতলটাতে ছোট লাথি দিয়ে বললেন, ভাবছি তো করব। রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভাই বিশেষ অবাক হলেন না, কারণ তিনি জানেন বসন্তীকালের মেয়েরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে, আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাইরে নয়। বাহার ভাইকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। মানুষটা ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। নরম গলায় বলল, আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বসন্তীকালের আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অষ্টদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি। বাহার ভাই উত্তর দিলেন না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলেকোঠার ঘরটার মতন একটা ঘরের কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহার ভাইয়ের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এজন্যই কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দেবে? যদি দেয় তাহলে না হয় খোঁজ করলাম না। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে নেবেন তা যেন ধারণার বাইরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলে থামিয়ে দিলেন লোকটা। ক্ষীণ কণ্ঠে বললেন, বাড়ি এসে পড়েছে, ভেতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ।